নমস্কার, আপনারা দেখছেন ক্যালকাটা নিউজ। এই মুহূর্তে মাঠে ময়দানে মহাযুদ্ধের নতুন একটি এপিসোড নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা উপস্থিত রয়েছি এই মুহূর্তে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে। এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র বলা বাহুল্য একেবারে কংগ্রেসের গড়। এই লোকসভা কেন্দ্রে কংগ্রেস ব্যতীত আর কেউ মানে কোনো রাজনৈতিক দল এখানে দাঁত ফোটাতে পারেনি। সেই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে সব অর্থাৎ ডান বাম সব রাজনৈতিক দলের অবস্থান কি আছে, এবারে লড়াইয়ের ময়দানে কে কতটা এগিয়ে কে কতটা পিছিয়ে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে পরিচয় পর্বের পালা। শুরুতেই জানিয়ে রাখার চেষ্টা করব আজকের এই দক্ষিণ মালদার মাঠে ময়দানের এই নতুন এপিসোডে তৃণমূলের তরফ থেকে যারা রয়েছে, কংগ্রেসের তরফ থেকে আর যারা রয়েছেন এই মাঠে ময়দানের নতুন এপিসোডে। বামেদের তরফ থেকে যারা উপস্থিত রয়েছেন, বিজেপি অর্থাৎ গেরুয়া শিবিরের তরফ থেকে আজ এই মাঠে ময়দানের মহাযুদ্ধে যারা উপস্থিত রয়েছেন, একদম এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে যে বিষয়টি না বললেই নয় তা হলো এক সময় এই দক্ষিণ মালদা এবং উত্তর মালদা এই দুটি কেন্দ্র একটি অর্থাৎ অবিভক্ত মালদা লোকসভা কেন্দ্র ছিল। তবে 2009 সালের পর এই মালদা লোকসভা কেন্দ্র দুই ভাগে বিভক্ত হয়ে যায়, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা। এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র মোট 5টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত রয়েছে। যেই 5টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদ জেলার 2টি বিধানসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে। এবার যেটা জানিয়ে রাখার বিষয় যে এই লোকসভা কেন্দ্রে কিন্তু গণিমিথের ওপর ভর করেই কংগ্রেসরা এগিয়ে চলেছে। এই যে কংগ্রেস যাদেরকে এখানে দেখা যাচ্ছে, এবার যেই গণিমিথের ওপর ভর করে কংগ্রেস দীর্ঘদিন ধরে এখানে তাদের রাজত্ব চালিয়ে আসছে, সেই কংগ্রেসও কোথাও গিয়ে হয়তো একটু হলেও তাদের ক্ষমতা হারিয়েছে। তার কারণ সেটা বোঝা গিয়েছে লোকসভা নির্বাচনের পরবর্তীকালে, যখন বিধানসভা নির্বাচন আসে। সেই বিধানসভা নির্বাচনে মালদা জেলার যে মোট 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 12টি বিধানসভা কেন্দ্রের একটি বিধানসভা কেন্দ্রতেও কংগ্রেস তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেনি। মুনাফা কারা লাভ করে? মুনাফা লাভ করে ঘাসফুল শিবির এবং পদ্ম শিবির। অর্থাৎ কংগ্রেস যে জমি দীর্ঘদিন ধরে চাষ করে আসছিল, সেই জমিতে ঘাসফুল এবং পদ্মফুল ফুটিয়ে তোলে তৃণমূল এবং বিজেপি। একদম শুরুতেই আপনাদের কাছে একটি প্রশ্ন রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে গণিমিথের ওপর ভর করে দক্ষিণ লোকসভা কেন্দ্র কংগ্রেস দীর্ঘদিন ধরে রেখেছে। একেবারে বলা বাহুল্য যে কংগ্রেসের শক্ত ঘাঁটি এটা। কিন্তু বিধানসভা নির্বাচনের ফল যদি দেখা যায় তাহলে তো সেক্ষেত্রে অনেকটাই নড়বড়ে হয়ে গেছিল। তো লোকসভা নির্বাচনে কি সেই বিধানসভার কোনো প্রতিফলন দেখা যাবে, নাকি না দীর্ঘদিন ধরে লোকসভার যে ছবি দেখা যাচ্ছিল সেই ছবিটাই দেখা যাবে লোকসভা নির্বাচনের ছবি? কি বলবেন? দেখুন, এইটা বিধানসভা ভোট নয়, এটা ভাবতে হবে এটা ভারত গঠনের ভোট, এটা লোকসভা ভোট। এই লোকসভা ভোটে মানুষ কিন্তু লোকসভায় কারা এককভাবে যেতে পারে বা সাংগঠনিকভাবে সর্বভারতীয় দল কারা তাদের ওপর বিবেচনা করেই কিন্তু ভোটটা হয়। এবং বিগত দিনে যা ভোট হয়েছে সেই রকম ভোট হবে না। এই কারণেই বলি, মানুষ কিন্তু বিগত 10 বছরে হাড়ে হাড়ে টের পেয়ে গেছে প্রত্যেকটা দ্রব্যমূল্য বৃদ্ধি। এমনকি এই কয়েকদিন আগেই দেখুন ইলেকট্রাল বন্ড নিয়ে যে হারে দুর্নীতি হয়েছে এবং যে হারে আজকে তা আমরা পশ্চিমবঙ্গের কথা বলি, আজকে তৃণমূলের কথা বলা হয়, আজকে দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার যে হারে ইডি সিবিআই আবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে লাগিয়ে মানুষকে তছনছ করে দিয়েছে, সেই স্বার্থের কথা ভেবে মানুষ একদমই কংগ্রেসের কথা শুনলাম। আর এই মুহূর্তে এবার কংগ্রেসের তরফ থেকে যে বিষয়গুলি তুলে ধরা হচ্ছে সেই বিষয় নিয়ে একেবারে বিজেপির কাছে আমি যাওয়ার চেষ্টা করব। শুরুতেই একটি বিষয় আপনাদের কাছে প্রশ্ন রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে এখনো পর্যন্ত কংগ্রেসের চাষ করা জমিতে বিজেপি পদ্ম ফোটাতে পারেনি।
বিধানসভায় কিছুটা হলেও ফল ভালো হয়েছিল, কিন্তু লোকসভা নির্বাচন আবার আসছে। কংগ্রেস বলছে তাদের জাতীয় দল, সেই নিরিখে তারা এগিয়ে চলবে। কি বলবেন আপনারা? দেখেন, কংগ্রেস জাতীয় দল নিজেকে ভাবনা চিন্তা করছে, কংগ্রেস এখনও ক্যান্ডিডেট ডিক্লেয়ার করতে পারছে না। তারা সেই জোটের ভাবনা চিন্তা করে এখনও তারা এগাচ্ছে, কিন্তু সেই জোট কি তাদের কাল হবে এবার? অবশ্যই কাল হবে, কারণ তাদের নিজস্ব কোনো মাটি নেই শক্ত, তাই জন্য তারা জোটের উপর ভাবনা চিন্তা করে চলছে। বিজেপি যে কথা বলছে যে কংগ্রেসের পায়ের তলার মাটি একেবারে সরে গেছে, তারা জোটের উপর নির্ভর হয়ে থাকছে এই মুহূর্তে, কি বলবেন আপনি? না, পায়ের তলার মাটি কেবলমাত্র কংগ্রেসের না, বিজেপিরও নেই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে কেবলমাত্র 10 তারিখে, এই মাসের 10 তারিখে 42টা কেন্দ্রের প্রার্থী কিন্তু তৃণমূল কংগ্রেসই ঘোষণা করতে পেরেছে। এখনও পর্যন্ত বিজেপি সমস্ত কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি, মানে প্রার্থী ওনারা খুঁজে পাচ্ছেন না। ওনারা অপেক্ষা করছেন যে আবার কোথায় 2-4টা উচ্ছিষ্ট পাওয়া যাবে, সেই উচ্ছিষ্টগুলোকে নিয়ে ওরা আবার প্রার্থী ঘোষণা করবে। একদিকে যখন বিজেপি দাবি করছে যে কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গিয়েছে, ঠিক সে সময় তৃণমূল দাবি করছে শুধু কংগ্রেস নয়, বিজেপিরও পায়ের তলার মাটি সরে গিয়েছে। আমি একদম সরাসরি বামেদের কাছে যাওয়ার চেষ্টা করব, আপনার কাছে প্রশ্ন রাখার চেষ্টা করব যে দাবি উঠছে, যে প্রসঙ্গ উঠে আসছে যে কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গিয়েছে, আপনারা কি মনে করেন? দেখুন, বাংলার লোক সবটাই জানে, সবটাই বোঝে। বাংলার লোক আগে জানতো সিপিআইএমের সময় স্লোগান ছিল লাঙল যার জমিদার, এখন স্লোগান বদলেছে, এখন তৃণমূলের আমলে তৃণমূল যার বাড়ির বউটা তার। সন্দেশখালীর মহিলারা জানান দিয়েছে, সন্দেশখালীর প্রতিটা ঘর জানান দিয়েছে, এবং শুধু এটা ভারতবর্ষ নয়, সারা বিশ্বব্যাপী, সারা বিশ্ব দেখেছে যে আজকে পশ্চিমবঙ্গের বুকে সন্দেশখালীর মতো জায়গা আছে। এবং আমাদের যা মনে হচ্ছে, বাংলার মানুষের যা মনে হচ্ছে, আজকে দিকে দিকে তৃণমূলের রাজত্বে সন্দেশখালী তৈরি হচ্ছে। এবং একদমই এই সন্দেশখালীর প্রসঙ্গ কিন্তু প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে উঠে আসছে। আর যেটা অভিযোগ উঠছে যে সন্দেশখালী শুধুমাত্র একটি নয়, দিকে দিকে এমন অসংখ্য সন্দেশখালী হয়ে থাকতে পারে। আর সেক্ষেত্রে আমি এই যে সন্দেশখালীর প্রসঙ্গ, সেই সন্দেশখালীর প্রসঙ্গে নজর রাখবো। আপনাদের কাছে একটি প্রশ্ন আমি রাখার চেষ্টা করব, তা হলো এই লোকসভা নির্বাচনে আপনারা কি এককভাবে লড়াই করবেন না কংগ্রেসের হাত ধরে লড়াই করবেন? দেখুন, এককভাবে দ্বৈতভাবে এরকম কোনো বিষয় নেই। আমরা একমাত্র সিপিআইএমই এমন একটা দল যারা নির্বাচনী বন্ডের একটা টাকাও নেয়নি, এবং ডে ওয়ান থেকে মনে রাখতে হবে গোটা ভারতবাসীকে যে ডে ওয়ান থেকে এই নির্বাচনী বন্ড, এই যে কালোবাজারি, এই যে মাস্তানি করে টাকা তোলা, তার বিরুদ্ধে আমাদের সিপিএম পার্টি সুপ্রিম কোর্টে গেছে এবং রায় বের করে এনেছে। আজকে তারা মুখ লুকাতে বাধ্য হচ্ছে। সেই বিষয়টি সামনে অবশ্যই আবার তুলে ধরা হবে, কিন্তু তার আগে যে প্রশ্ন একদম ছোট্ট করে তুলে ধরা হয়েছিল যে আপনারা এককভাবে নির্বাচনী লড়াইয়ের ময়দানে থাকছেন না কংগ্রেসের হাত ধরবেন? দেখুন, এককভাবে বিষয় নেই। আমরা তো পরিষ্কার অবস্থান ক্লিয়ার করেছি যে আমরা বর্তমানে যে টিএমসি এবং বিজেপির যে অবৈধ জোট, এবং যে দেশব্যাপী যে বিজেপির যে কালোবাজারি চলছে, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে নির্বাচনী বন্ড কেলেঙ্কারি থেকে আরম্ভ করে যে সমস্ত কেলেঙ্কারি, তার বিরুদ্ধে প্রথম দিন থেকে বামেরা রাস্তায় ছিল, আজকেও আছে এবং আগামী দিনেও থাকবে। এবং আমরা এই সমস্ত টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে যে ধর্মনিরপেক্ষ শক্তি, সেই শক্তির সঙ্গে আমরা যৌথভাবে যে লড়াইয়ের ডাক দিয়েছি, সেই লড়াইয়ের পথে একদমই বামেরা সরাসরি ভাবেও যদি না বলে, তবে এটা কিন্তু তাদের কথায় স্পষ্ট যে কংগ্রেসের হাত ধরে তারা এবারে নির্বাচনী লড়াইয়ের ময়দানে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখার চাই, তাহলে কি এই বামেদের হাত ধরে একেবারে শক্তভাবে মানে মোকাবিলা করবেন তৃণমূল এবং বিজেপির হয়ে? একদমই ঠিক তাই। তবে বামেদের হাত ধরবো বা না ধরবো, আমরাও ধর্মনিরপেক্ষ দল, আমাদের জাতীয় কংগ্রেস দল, সেই দল ধর্মনিরপেক্ষ বা ধর্মের উপর বিশ্বাস করে না। এই সহযোগী দলগুলোকে নিয়ে আমরা পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আপনাদের কাছে একদম সরাসরি একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে সন্দেশখালীর ঘটনা এই লোকসভা নির্বাচনে কতটা প্রভাব পেল এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে? দেখুন, সন্দেশখালী নিয়ে প্রথম কথা, সন্দেশখালীতে কি ঘটনা ঘটেছে এখন অবধি কোনো বিচার বিভাগীয় তদন্ত, যেসব কথা হাওয়াতে ফানুসে বিজেপি উড়িয়েছিল, যেটা সিপিএম বা কংগ্রেসরা শেয়ার করছে, সেই শেয়ারিংই চলছে। প্রশাসনিক তদন্ত হয়েছে, পুলিশ তদন্ত করছে, কিন্তু একটা একদম সরাসরি প্রশ্ন, এর কতটা কুপ্রভাব পড়বে? কতটা কুপ্রভাব? বামফ্রন্ট 34 বছরে যে অপরাধ করেছে, সেই অপরাধের কোনো বামফ্রন্টের এবং সিপিএমের বাড়ি বাড়ি অত্যাচার, নারীদের ওপর অত্যাচার, সিপিএম যেটা করেছে, গোটা ভারতবর্ষে বিজেপি যেটা করে বেড়াচ্ছে মহিলাদের উপরে হাতরসের ঘটনা আপনাদের জানা আছে, এবং গোটা ভারতবর্ষের ঘটনা জানা আছে। সন্দেশখালীকে ইস্যু করা হচ্ছে, তৃণমূল যে বিষয়টি বলছে সন্দেশখালীকে ইস্যু করা হচ্ছে, তা হাতরসের প্রসঙ্গ অন্য প্রসঙ্গ বলছি। সিপিএম যেমন বললো সন্দেশখালীর কথা, সবাই তাপসী মালিকের ঘটনাও জানে। আর সন্দেশখালী আয়না দেখিয়ে দিয়েছে। আগে আমরা সিনেমাতে দেখতাম মেয়েদেরকে টেনে নিয়ে যেত, গুন্ডা ভিলেনদেরকে দেখেছি। এক্ষেত্রে একটা
প্রশ্ন, তাহলে এক্ষেত্রে একটা ছোট্ট প্রশ্ন, যে এই যে সন্দেশখালীর ঘটনা, এটাকে আপনার হাতিয়ার করে লড়াইয়ের মধ্যে নামছে। অবশ্যই আজকে তৃণমূলের মুখে সন্দেশখালী কথা মানায় না, যারা বাংলার মা বোনেদের ইজ্জত দিতে জানে না, বাংলার মা বোনেদের রাত্রি 12টা 1টার সময় পিঠে তৈরি করার নাম করে ধর্ষণ করে, তাদেরকে লাঞ্ছনা করে, সেই তৃণমূলীদের মুখে এই কথা। একদমই আমি এই প্রসঙ্গে কংগ্রেস এবং বামেদের কাছে দফায় দফায় যাব। আজকে নারী নির্যাতন যে হারে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে হতে শুরু করেছে, আজকে মণিপুরের অবস্থা দেখুন। মণিপুরে এমন অবস্থা সারা বিশ্বের কাছে ভারতবর্ষের মাথা নত হয়ে গেছে, তার জবাব কিন্তু দিতে হবে। এইটা তো প্রকাশ্য পাবলিক প্লেসে এবং সব জায়গায় দেখানো হয়েছে, ওখানকার মহিলারা বলছে, কিন্তু ভোটটা হচ্ছে এটা লোকসভা ভোট, দেশের ভোট, দেশ গঠন করার ভোট। কারণ আজ দ্রব্যমূল্য, পেট্রোলের দাম যে হারে বেড়েছে, মোদি যে ধর্মীয় জুমলা দেখিয়ে যে পাঁচটা করেছিল, সেই জুমলা, ধর্মীয় জুমলা আর বর্তমানে কাজে আসবে না। আপনাদের কাছে একদম সরাসরি একটি প্রশ্ন রাখার চেষ্টা করব। এই যে সিএএ, এটা এই লোকসভা নির্বাচনে আপনাদের ফল ভালো করার পেছনে কতটা সুফল হবে? সিএএ বিষয়টা এখানে বিরোধীরা যেটা ভুল বুঝাচ্ছে, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা একটা নাগরিকত্ব দেওয়ার আইন, এখানে কখনোই নাগরিকত্ব কারার আইন নয়। এরা সবসময় মানুষের মধ্যে বিভাজন ঘটিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে এটা বলাচ্ছে যে এখান থেকে সরাবো আমরা বাংলা থেকে। তার মানে কি সিএএ এর সুফল পাবেন? অবশ্যই পাবো। আমাদের দেশে যারা আছেন, যারা আমাদের পাকিস্তান, বাংলাদেশ থেকে বা আফগানিস্তান থেকে যারা ধর্মীয় কারণে যে সমস্ত সংখ্যালঘুরা আমাদের দেশে আশ্রয় চেয়েছেন, তাদের আমরা এখানে আশ্রয় দেব। সিএএ তার যথেষ্ট সুফল পাবেন এই লোকসভা নির্বাচনে, আপনার কি মনে হয়? দেখুন, এটা হিন্দু মুসলমান বিভাজন রাজনীতি। আজকে ওখানে জয়রায় শ্রীরাম স্লোগান দিচ্ছে, মানে একটা অংশ ভগবানের নাম করছে, কিন্তু একটা অংশ এতে ভয় পাচ্ছে। ভগবানের নাম করলে তো সব অংশ তালি বাজানো উচিত, কিন্তু যেভাবে এরা সৃষ্টি করছে, সিএএ কে কেন্দ্র করে যে আইনটাকে আনা আছে, একটা ভেগ আইন, যে আইন আগামী ইতিমধ্যে চ্যালেঞ্জ হয়েছে। মানুষ জবাব দেবে, রাস্তায় আছে মানুষ, বিগত দিনেও মানুষ জবাব দিয়েছে। একদম 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 গেরুয়া শিবির যখন বলছে সিএএ এর সুফল তারা পাবেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে সিএএ এর বিরোধিতা করে, সিএএ কে হাতিয়ার করে তারা নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। এই যে সিএএ, সেটা বিজেপি বলছে সুফল পাবে, আর তৃণমূল বলছে এর বিরোধিতা করে মানুষকে বোঝানোর চেষ্টা করে। আপনারা কি বলবেন? আপনি যেটা বললেন না যে বিজেপি বলছে, তৃণমূল বলছে, এটা আগেই সেট হয়ে গেছিল। যেদিন নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জির মিটিংটা হয়, সেই দিনই ওরা মিটিং এর মধ্যে শিক্ষা নিয়েছিল, আমরা সিএএ করব, ভোটের 5 দিন আগে আপনারা সিএএ এর বিরোধিতা করবেন। এইভাবে ভোট বৈতরণী উতরানো যাবে না। আপনারা কি বলবেন? একদম একই। মমতা ব্যানার্জি মোদি মিটিং করে সিএএ, যে সিএএ 19 সালে পাস হয়েছে, সেই সিএএ এর নোটিফিকেশন হচ্ছে এখন নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য, এবং দুজন মিলে প্ল্যান করে একজন সিএএ লাগু করবে, একজন বিরোধিতা করবে, তখনই ভোটটিকে দুই ভাগে ভাগ করার জন্য এই চক্রান্ত। এইভাবে আগামী দিনের ভোট হবে না এবার বাংলার। একদম কংগ্রেস এবং বাম তারা দুজন একেবারে একজোট হয়ে বলার চেষ্টা করছে যে সিএএ কে ইস্যু করে ভোট বৈতরণী পার করা যাবে না। যদিও তৃণমূল কংগ্রেস জানাচ্ছেন যে এই সিএএ কে হাতিয়ার করে তারা নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামবে। অন্যদিকে বিজেপির দাবি যে সিএএ অনেকটাই সুফল তারা পাবেন এই লোকসভা নির্বাচনে। তবে এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, তার আগে একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমরা নজর রেখেছি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের দিকে। আপনাদের কাছে একদম ছোট্ট একটি প্রশ্ন রাখার চেষ্টা করব। এটা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র, সকলেই বলে কংগ্রেসের গড়। এটা সেই কংগ্রেসের গড়ে আপনারা দ্বিতীয় স্থানে এসেছেন লোকসভা কেন্দ্রিক নির্বাচনে। দ্বিতীয় থেকে প্রথম স্থানে আসার কোনো সম্ভাবনা আছে কি? যে বিষয়টা হচ্ছে, কংগ্রেসের মিত বলে এখন গণিমিত বলে কিছু নেই। এখানে কান পাতলে শোনা যাচ্ছে যে ছেলে হবে না বাবা হবে কংগ্রেসের ক্যান্ডিডেট, এটা নিয়ে ওদের মধ্যে লড়াই চলছে। আর তৃণমূলের যিনি ক্যান্ডিডেট হয়েছেন, তিনি পরিযায়ী শ্রমিক হয়ে এখানে এসেছেন। বাংলা থেকে মাননীয় পরিযায়ী শ্রমিক করে বাইরের রাজ্যে পাঠাচ্ছেন, আর বিদেশ থেকে পরিযায়ী শ্রমিক করে তিনি এখানে ক্যান্ডিডেট করেছেন। বাংলা এখানে, বাংলাবাসী এখানে ভূমিপুত্রকে চায়। দ্বিতীয় থেকে প্রথমে আসতে পারবেন? নিশ্চিতভাবে লক্ষাধিক ভোটে এখানে আমরা জিতবো। আর সেক্ষেত্রে আমি এবার একেবারে কংগ্রেসের কাছে যাওয়ার চেষ্টা করব, তার কারণ তারা কংগ্রেসকে টপকে তারা প্রথম স্থানে যেতে চাইছে। আর বিজেপি যেটা দাবি করছে যে গণিমিত বলে এখন আর কোনো কিছু নেই। সেক্ষেত্রে একদম সরাসরি প্রশ্ন, গণিমিত বলে কোনো কিছু নেই,
কি বলবেন? না না, গণিমিত বলে কথা নয়। গণি সাহেব এখানে কাজ করে গেছেন। যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন গণি খানের নাম হবে। এবারে লোকসভা নির্বাচনে কি আপনারা প্রথমেই থাকবেন? একদম একদম অবশ্যই, যেভাবে আমরা ছিলাম সেভাবেই থাকবো। আমি একটু বামেদের কাছে আপনাদের কাছে প্রশ্ন, এই যে গণিমিত যেটা প্রচলিত হয়ে আছে, বিজেপি বলছে গণিমিত বলে এখন আর কোনো কিছু নেই, কিন্তু কংগ্রেস দাবি করছে গণিমিতের এখনো অস্তিত্ব রয়েছে, কি বলবেন? যে দিদির কথা বলছেন সেই দিদিও ভোটে দাঁড়ানোর আগে গনি খানকে প্রণাম করেই যেতেন, এবং গনি খানের মিথ কখনো এক সময় তৈরি হয় না, একবারে তৈরি হয় না। বহু উন্নয়নমূলক কাজ করেছেন এবং নিরপেক্ষ থেকেছেন, সবচেয়ে বড় কথা নিরপেক্ষ থেকেছেন, ধর্ম নিরপেক্ষ থেকেছেন। আপনাদের কাছে একদম ছোট্ট করে একটি প্রশ্ন রাখার চেষ্টা করব। কংগ্রেসের গড়, বিজেপি বলছে গণিমিত বলে এখন আর কোনো কিছু নেই, অন্যদিকে তারা বলছে তারা লোকসভা ভোটের যদি 2019-এর কথা বলি তারা দ্বিতীয়তে ছিল, এবার তারা দাবি করছে তারা প্রথম স্থানে উঠেছে। তৃণমূল কোন জায়গায় রয়েছে? প্রথম কথা, কংগ্রেসের গড় বলে আর কিছু নেই। এখানে বিজেপি হিন্দু মৌলবাদ রাজনীতি করে, আর মুসলিম মৌলবাদ রাজনীতি করে। আর একটা অপদার্থ এমপি, কোনো মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো কাজ করে না। তৃণমূল কংগ্রেসের 10 বছরের উন্নয়ন এবং তৃণমূল কংগ্রেসের যে গ্রহণযোগ্যতা, এবার তৃণমূল কংগ্রেস প্রথম থাকবে। এবার এই জায়গা থেকে আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে যাওয়ার চেষ্টা করব, একেবারে সরাসরি একটি প্রশ্ন নিয়ে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখার চেষ্টা করব, একদম সরাসরি প্রশ্ন, যেটা হচ্ছে যে কংগ্রেসের গড় ছিল, শেষ যে নির্বাচন সেই নির্বাচনেও কংগ্রেস জয়লাভ করে, সেক্ষেত্রে মানুষ কি কারণে আপনাদেরকে ভরসা করবে, কি কারণে এবারের নির্বাচনে কংগ্রেসকে সরিয়ে প্রথম স্থানে আপনাদেরকে আনবে? দেখুন, এই বাংলার বুকে গনি খান চৌধুরী স্লোগান দিয়েছিলেন যে 34 বছর সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে দিতে হবে, উনি কিন্তু পারেননি। সেই কাজ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। এখন দুঃখের বিষয়, এখন যে সিপিএম বঙ্গোপসাগরে ডুবে গেছিল, নতুন করে অধীর চৌধুরীকে দেখা যাচ্ছে যে বিজেপির অক্সিজেন সিলিন্ডার ঘাড়ে নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপ লাগিয়ে সিপিএমকে টেনে তোলার চেষ্টা করছে। আপনাদের কাছে একদম সরাসরি প্রশ্ন, মানুষ আপনাদের কেন ভরসা করবে, যেখান থেকে তৃণমূল বলছে যে সাংসদ কোনো কাজই করতে পারেনি, মানুষ কেন ভরসা করবে? সংসদ অবশ্যই কাজ করছে, সংসদ মালদা জেলায় কাজ করেছেন, এমন বহু নজির আছে। সেটা তো দুটো কাজের কথা বলুন। আমাদের সংসদ, আজকে সংসদ বেসিক আমরা রাজনীতি করি না, আমরা কর্মী। আমি একটা প্রশ্ন মানুষ কেন আপনাদের ভরসা করবে, যেখান থেকে তৃণমূল বলছে সাংসদ কাজ করতে পারেনি, সেখানে দুটি কাজের কথা বলুন যেটা সাংসদ করেছে। আজকে শুনে রাখুন, সারা উত্তর ভারতে সর্ববৃহৎ টেকনিক্যাল ইউনিভার্সিটি আপনার জিকেসিআইটি 300 বিঘা জমির ওপর তৈরি করা হয়েছে, যেটা রাষ্ট্রপতি উদ্বোধন করেছিলেন, প্রধানমন্ত্রী এসে তার শিলান্যাস করেছিলেন। মানুষ ভরসা করবে, কংগ্রেস দাবি করছে মানুষ তাদের পাশে এখনো আছে। বামেরা কি মনে করছে, আপনারা কি মনে করছেন এই পরিস্থিতি? দেখুন, পরিষ্কার কথা, এটা বাংলার মানুষ কেন গোটা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে। আজকে যে সিএএ নিয়ে কচকচি করছেন, দেখবেন যেদিন সিএএটা লাগু হওয়ার জন্য পার্লামেন্টে এসেছিল, তখন তৃণমূলের বিধায়করা টিকটক করতে ব্যস্ত ছিলেন। কোনো ইস্যুতে দ্রব্যমূল্য বৃদ্ধি হোক, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হোক বা নির্বাচনী বন্ড, একে অপরের সাথে একসঙ্গে রাজনীতি করছেন এবং মানুষকে বোকা বানাচ্ছেন। মানুষ এটা ধরে ফেলেছে, মানুষকে বোকা বানানোর প্রয়াস চলছে শুধুমাত্র। আর এই জায়গা থেকে আমি একদম সরাসরি বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করবো। আপনাদের কাছে একদম সরাসরি একটি প্রশ্ন, আপনারা শেষ নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিলেন, প্রথম স্থানে আসার দাবি করছেন, কিন্তু মানুষ কেন আপনাদের ভরসা করবে, কেন আপনাদের প্রথম স্থানে নিয়ে আসবে? তার কারণ হচ্ছে মোদিজি বিগত 10 বছরে যে কাজ করেছেন, তার উন্নয়নের যে করেছেন, সেই উন্নয়নের প্রকল্পে আমরা এখানে সেই কাজগুলো পেয়েছি। আমরা বিগত 5 বছর এখানে আরেক সাংসদ খগেন মুর্মুকে দেখেছি, বিজেপি সাংসদ হয়ে তিনি কি করতে পেরেছেন তার ছবি মানুষ এখানে দেখেছে। ডালুবাবু এখানে সাংসদ হয়ে হয় সংসদে ঘুমিয়ে কাটিয়েছেন, নাহলে বাড়িতে থেকে কাটিয়েছেন। আপনাদের কাছে একটি প্রশ্ন, যেটা বিজেপির তরফ থেকে বারবার করে অভিযোগ করছি যে বহিরাগত প্রার্থী, এই যে তকমাটা, এটা কতটা মানে ব্যাকফুটে নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস? শুনুন, 2011-তে ওনাদের যে প্রার্থী ঘোষণা হয়েছে, ওদের পার্টি অফিসে বিক্ষোভ, ক্যান্ডিডেট ঘোষণা হওয়ার পর 20 দিন কোনো নড়াচড়া নেই। কোনো ইংরেজ বাজারের শহর বা সেটা গেল 19-এর নির্বাচনের কথা। যদি আমি 24-এর আমি এবারের কথা যদি বলি, এখনকার কথা যদি বলি, এই পরিস্থিতির কথা, এক্ষেত্রে তাহলে আপনাদের যে প্রসঙ্গ, আপনাদের জন্য যে অভিযোগ করা হচ্ছে, কি বলবেন এটা কতটা? ভূমিপুত্র, শিক্ষাবিদ, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আমরা তাকে আমরা প্রার্থী করেছি।
চেয়ানার কথা না, ভূমিপুত্র, কালিয়াচকের ভূমিপুত্র। তিনি একজন ডক্টরেট ডিগ্রি করছেন লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। তৃণমূলের দাবি ভূমিপুত্র, তৃণমূল দাবি করছে ভূমিপুত্র, কি বলবেন? আপনারা যেটা বলছেন বহিরাগত, তৃণমূল বলছে ভূমিপুত্র। আজকে শুনেন 2011 সালে তৃণমূল কংগ্রেসের গায়ে হাত দিয়েছিল, 1 2 নম্বর আজকে যারা এই কথা বলছে ওদের দ্বন্দ্ব থাকে এখানকার ইংলিশ বাজার থেকে তৃণমূল লিখতে থাকা। তাহলে কি বলছেন প্রার্থী বহিরাগতই? অবশ্যই পুরোপুরি বহিরাগত। মালদাবাসীও শুনছেন, আপনারাও শুনছেন যে মালদাতে, দক্ষিণ মালদায় যিনি প্রার্থী হয়েছেন, যাকে বলা হচ্ছে ভূমিপুত্র, সেই সুজাপুরের ভূমিপুত্র, সুজাপুরের ছেলে আজকে যদি ইংরেজ বাজারে কোথাও ছেড়ে দেওয়া হয় না, বাড়ি ফিরতে পারবে না, কারণ মালদার গলি চেনে না, মালদার গলি চেনে না। ভূমিপুত্র না, ভূমিপুত্র বলে কিছু হয় না। লোকসভা ক্যান্ডিডেটটাকে সবাই চিনবে, এক নামে চিনবে। একদম একদম। বামেরাও কিন্তু সেই দাবি করছে, বিজেপি যেভাবে বলছে যে বহিরাগত, অন্যদিকে বামেরাও বলছে যাকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে তাকে কেউ চেনে না, এবং তিনি এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অলি গলিও চেনে না। সেক্ষেত্রে কতটা ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস? আমি এটা নিয়ে একটু কংগ্রেসের কাছে যাওয়ার চেষ্টা করব, আপনাদের কাছে প্রশ্ন রাখার চেষ্টা করবো যে এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস কতটা ব্যাকফুটে থাকবে, কি বলবেন আপনি? আমরা পরোক্ষভাবে যেটা দেখতে পাচ্ছি, দিনের বেলা কুস্তি আর রাতের বেলা দোস্তি। গোটা ভারতবর্ষের জনগণ জানতে পারছে কংগ্রেস ছাড়া দেশ চলবে না। একদম একদম, সেটা তো অবশ্যই। কিন্তু যে বিষয় উঠে আসছে, যে বিষয় সামনে আসছে, তৃণমূল বলছে ভূমিপুত্র, কিন্তু বিজেপি বলছে বহিরাগত। অন্যদিকে বামেরাও একই কথা বলছে, বিজেপির সুরে সুর মিলে। আপনি কি বলবেন? না, আমি বামেদের কথাই সমর্থন করছি। ভূমিপুত্র হলেও উনি দক্ষিণ মালদার কোনো গলি চিনে না, এমনকি নিজের যে পাড়া আছে সেই পাড়াতে ছেড়ে দিলেও সেখানে ব্যাকফুটে তৃণমূল যাবে। অবশ্যই ব্যাকফুটে। একদম, প্রার্থীকে কেন্দ্র করে ব্যাকফুটে তৃণমূল। প্রার্থীর নাম প্রকাশ্যে আসার পরে এই ব্যাকফুটে রয়েছে তৃণমূল। দাবি করছে কে? দাবি করছে বিজেপি, ঠিক একইভাবে দাবি করছে বামেরা, আর ঠিক একইভাবে দাবি করছে কংগ্রেসও। আমি এটা নিয়ে একেবারে সরাসরি আবার তৃণমূলের কাছে যাব, যদিও তৃণমূল কিন্তু দাবি করেছে যে তারা ভূমিপুত্রকেই প্রার্থী করেছে। আর এক্ষেত্রে আপনাদের কাছে একটি প্রশ্ন, যেটা বিজেপি বলছে বহিরাগত, আপনারা দাবি করছেন ভূমিপুত্র, কিন্তু বাম এবং কংগ্রেস একজোট হয়ে বলছে তিনি এখানকার অলিগলি চেনেন না এবং তাকে এখানকার কেউই চেনে না। সেক্ষেত্রে কতটা ব্যাকফুটে থাকবে তৃণমূল? কোনো ব্যাকফুট নাই, রেজাল্ট তো অলরেডি হয়ে গেছে। এখানে রেজাল্টে কিছু নাই, মানুষ রায় দিয়ে দিয়েছে। এইবার দক্ষিণ মালদা লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে অবশ্যই ফুটবে। এবং তৃণমূল দাবি করছে ঘাসফুল ফুটবেই এবার এখানে। তবে ঘাসফুল ফোটে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। তবে তার আগে একদম এই মাঠে ময়দানের মহাযুদ্ধের এই এপিসোডে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে সর্বশেষ একটি করে প্রশ্ন নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি শুরু করার চেষ্টা করবো একদম তৃণমূলের কাছ থেকে, কারণ এই তৃণমূল বলছে যে এবার ঘাসফুল ফুটবে, এবার ঘাসফুল ফুটবে। একটা ছোট্ট প্রশ্ন, মানুষ কেন আপনাদের বিশ্বাস করবে? কি কারণে আপনাদের ভরসা করবে? দেখুন, মানুষের বিশ্বাসের জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের মধ্যে দিয়ে এখানটাতে করেছে, এবং মানুষ এখানটায় দেখেছে যে প্রকৃতপক্ষে মানুষের যে মৌলিক অধিকার, যা আমাদের সংবিধানে উল্লেখিত আছে, সেই অধিকার প্রতিষ্ঠিত যদি করতে পারে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে আমি রাখার চেষ্টা করবো, যে সাধারণ মানুষ কেন আপনাদেরকে ভরসা করবে? কি বিষয়কে সামনে রেখে আপনারা নির্বাচনী লড়াইয়ের ময়দানে যাবেন আপনাদের প্রার্থীকে দিয়ে? মানুষ এখন পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মানুষ এখন যে ধর্মীয় ভেদাভেদ এবং দেশে যে উশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেখান থেকে রেহাই পাওয়ার জন্য একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেস মানুষকে এই রক্ষা দিতে পারে। দক্ষিণ মালদাতে আজকে দেখবেন একদিকে প্রার্থী হয়েছে যিনি ভূমিপুত্র দাবি করছেন তৃণমূলের, যিনি মালদার অলিগলি চেনেন না, আর একদিকে যিনি প্রার্থী তিনি এখন এই মুহূর্তে ইংরেজ বাজারের এমএলএও, তিনি 5 বছর ধরে এমন নিখোঁজ ছিলেন যে 5 বছর ধরে তাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ নাকাল হয়েছে। আজকে মানুষ সেগুলো দেখেছে। আমাদের যে বিগত 10 বছরের মোদিজির যে কর্মকাণ্ড, সেই বিষয় নিয়ে আমরা লড়াই যাচ্ছি। আর এখানে দ্বিতীয় এবং তৃতীয় স্থান নিয়ে লড়াই চলছে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে। তো তারা সেই লড়াইটা করুক। এখানে মোদিজির আশীর্বাদ দন না, আমাদের শিরূপা মিত্র চৌধুরী বিপুল ভোটে প্রথম স্থান দখল করে বসে আছে, বাকি এরা লড়াই করুক। একদমই, যে মূল যে 4টি রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু নিজেদের মতন করে এই নির্বাচনী ময়দানে একেবারে কোমর শক্ত করে, একেবারে বলা বাহুল্য যে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। আর ঠিক
সেক্ষেত্রে বলে রাখা বাহুল্য যে প্রত্যেকটি রাজনৈতিক দলই কিন্তু নিজেদের মতন করে একেবারে ছক কষতে শুরু করে দিয়েছেন। সাধারণ মানুষের দোরগোড়ায় তারা কি বার্তা নিয়ে যাবেন সেই বিষয়টিও কিন্তু তারা নিজেদের মতন করে স্পষ্ট করে নিয়েছেন। তবে এখন দেখার যেটা বিষয় সেটা হচ্ছে যে গণিত এই লোকসভা কেন্দ্রে কাজ করে কিনা, নাকি বিরোধীরা যে দাবি করছে, অন্যদিকে তৃণমূল দাবি করছে যে এই লোকসভা কেন্দ্রে গণিতের কোনো অস্তিত্ব নেই, সেটাই কি বাস্তবায়ন হয় কিনা সেটা দেখার বিষয়। তার পাশাপাশি বিজেপি যে দাবি করছে যে এবার এই লোকসভা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় থেকে প্রথম স্থানে উঠে আসবে, সেটাও কি হয় কিনা তা কিন্তু আগামীতে বোঝা যাবে ভোটের ফল প্রকাশের পর। অন্যদিকে তৃণমূল যে দাবি করছে তারা এবার কংগ্রেসের চাষ করা মাটিতে ঘাসফুল ফোটাবে, কি হবে সেটা কিন্তু ভোটের ফল প্রকাশের পরেই স্পষ্ট হবে। দক্ষিণ মালদা থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদার সঙ্গে তাইশা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।